প্রিয় দর্শক, শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার্ড বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। দর্শক, গতকালের মতো আজকে কিন্তু আমরা কোটা আন্দোলনে যেটা শুরু হচ্ছে সেই বিষয়ে আমরা কথা বলবো এবং আজকে আমরা যে টাইটেলটি ঠিক করেছি চাকরিতে কোটা নিয়ে আপিল বিভাগের যে রায় সরকারি চাকরির কথা বলছি সেটি নিয়ে কিন্তু আজকে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো। আমাদের সাথে দুজন অতিথি যারা রয়েছেন আমি পরিচয় করিতে চাই। আপিল বিভাগের সম্মানিত অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী সাহেব রয়েছেন আমাদের সাথে এবং আরেকজন অতিথি রয়েছেন আমাদের বন্ধু লরে পিটার্স ফোরামের সাবেক সভাপতি, এটি নিউজের চিফ নিউজ এডিটর সাংবাদিক মাসুদুল হক রয়েছেন আমাদের সাথে। আমি দুজনকে স্বাগত জানাই আজকে আমাদের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে। আমরা শিরোনামটা কিন্তু জানালাম যে সরকারি চাকরিতে কোটা নিয়ে আপিল বিভাগের যে রায় হয়ে গেল সে রায় নিয়ে আমরা কথা বলবো এবং বিচারপতি মানিক আপনি লক্ষ্য করছিলেন যে বেশ গত কিছুদিন থেকে যে বিষয় নিয়ে খুব উত্তেজনা ছিল, আমরা সে উত্তেজনা প্রশমিত হতে দেখতে পাচ্ছি। গতকাল থেকেই কিন্তু মোটামুটি প্রশমিত হওয়ার একটা লক্ষণ আমরা দেখেছি। আজকে আশা করা যাচ্ছে সেই উত্তেজনার বেশিরভাগ অংশেই কিন্তু যারা শিক্ষার্থীরা আছে তাদের মধ্যেই তারা বুঝতে পারবে। তো প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ, আপনারা জানেন তবু একটু দর্শকদেরকে আবার একটু মনে করার জন্য বলছি, সেটা হচ্ছে রায়ের সংক্ষিপ্ত অবজারভেশন, যেটা কোটা বাতিল করা হয়েছে কিন্তু সংক্ষিপ্ত অবজারভেশনে আদালত বলেছে 93% মেধা কোটা, 5% মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের পরিবারের জন্য 1%, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীর জন্য 1% কোটা রাখা হয়েছে। এই যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে চাকরি নিয়ে যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল, আপনি আজকে আদালতের রায়ের পরে যে আদালতে আপনি এক সময় বিভিন্ন আদেশ নির্দেশ দিয়ে এসছেন, অবজারভেশন নিয়ে এসছেন, সে রায়ের পরে আপনার বিশ্লেষণ কী? দেখুন, আজকে অতি আনন্দের একটি দিন, কারণ কোটা বিষয়ক বহু প্রত্যাশিত মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়টি আজকে বেরিয়েছে। আমি বলবো অত্যন্ত চমৎকার একটি রায়। এর চেয়ে ভালো রায় আশা করা যায়নি এবং আশা আমরা করতে পারিনি। এই রায়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে আমাদের সংবিধানে যে 104 অনুচ্ছেদে আপিল বিভাগকে, শুধু আপিল বিভাগকেই কিন্তু যে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, যে ক্ষমতার আসলে অপরিসীম ক্ষমতা, এই ক্ষমতার কোনো সীমাবদ্ধতা নেই, কিন্তু সংবিধানই এই ক্ষমতা প্রদান করেছে। সেই 104 অনুচ্ছেদকে ইনভোক করেই মহামান্য আপিল বিভাগ আজকে এই রায়টি প্রদান করেছেন। আর এখানে 93, আপনি যেটা বললেন 93% দেওয়া হয়েছে মেধা ভিত্তিতে যারা, আর অন্য 7% মধ্যে 5% যারা মুক্তিযুদ্ধ করেছেন, বীরাঙ্গনা ইত্যাদি তাদের সন্তানদের, আর এক ভাগ গেছে এই নৃগোষ্ঠীর, আরেক ভাগ গেছে আপনার ওই তৃতীয় লিঙ্গের মানুষদের ব্যাপারে। তো এটি খুবই মানে সোজা কথায় আপনার সকলকে সন্তুষ্ট করার মতো একটি রায়। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই রায়ে মুক্তিযোদ্ধাদের প্রতি জাতির সমর্থনের কথা, শ্রদ্ধার কথা প্রকাশিত হয়েছে এবং মাননীয় আপিল বিভাগ কিন্তু পরিষ্কার ভাষায় বলেছেন যে বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা তাদের নিজের জীবন বাজি রেখে সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন বলে আজ আমরা স্বাধীন দেশের মানুষ। সুতরাং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় দেখাতে হবে। তাদের ব্যাপারে যদি কেউ কোনো কটূক্তি করে সেটি কোনো অবস্থায় আপনার কেউ মেনে নিতে পারে না। তো এখন 5%, 6% সেটা বড় কথা নয়। আমি মনে করি সবচেয়ে বড় কথা হলো যে স্বীকৃতিটা, যে তারা মুক্তিযোদ্ধারা তারা যে জাতির কাছ থেকে যেটি আশা করে সেই স্বীকৃতিটি আজ এই রায়ে প্রকাশিত হয়েছে। এখানে দুঃখের কথা হলো যে দেখুন, ছাত্ররা কোমলমতি ছাত্র, তারা শুরু করেছিল এই কোটার আন্দোলনটি, আমি বলবো অনেকটা না জেনেই শুরু করেছিল, এই অর্থে যে ঠিক তারা বুঝতে পারেনি যে বিষয়টা কিন্তু আপনার নির্বাহী বিভাগের হাতে ছিল না। এটি ছিল যেটি বারবার আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন, আইনমন্ত্রী মহোদয় বলেছেন, স্বরাষ্ট্র সবাই বলেছে, পররাষ্ট্রমন্ত্রী সকলেই বলেছে, আমরাও টেলিভিশনে বিভিন্ন টক শোতে বলেছি যে এই বিষয়টি শুরু হবে আপিল বিভাগে, নির্বাহী বিভাগের, এমনকি মহামান্য রাষ্ট্রপতিরও এখানে কিছু করার নেই যতদিন পর্যন্ত বিষয়টি আপিল বিভাগে পেন্ডিং রয়েছে। কারণ দেশটি তো চলে সংবিধান দ্বারা, তাই না? আমরা তো প্রত্যেকেই সংবিধানের শাসন মানতে বাধ্য,
নাহলে তার সংবিধান থাকে না, সংবিধানের যে শাসন সেটি থাকে না, আইনের সোজা কথা আইনের শাসন থাকে না। তো এই কথাটি আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু অন্যদিকে ৭১-এর পরাজিত অপশক্তির লোকেরা, আমি সোজা কথাই বলতেছি, জামাত শিবিরের লোকেরা উস্কানি দিয়েছে এই কোমলমতি ছাত্রদের, তারা এই উস্কানি দিয়ে তাদের মাঠে নামিয়েছে, যেটা মোটেও দরকার ছিল না। কারণ দেখুন, প্রথম থেকেই কিন্তু সরকারের যে চাওয়া আর ছাত্রদের যে চাওয়া সেটি কিন্তু অভিন্ন ছিল। ছাত্ররাও চেয়েছে কোটার পুনর্বিন্যাস, সরকারও তাই চেয়েছে, তো এখানে তো কোনো দ্বন্দ্ব ছিল না। সুতরাং এই রাস্তায় নামার কিন্তু কোনো প্রয়োজনীয়তা ছিল না, এবং এই রাস্তায় নামার ফলে আপনার সেই অপশক্তি সুযোগ নিয়েছে। সুযোগ নেওয়ার ফলে যা ঘটেছে, অনেকগুলো মূল্যবান বা অমূল্য প্রাণ ঝরে গেছে। মানুষের জীবনের তো জীবন তার কেউ দিতে পারে না, তাই না? এটি অত্যন্ত বেদনাদায়ক, এবং আমি বলবো এর জন্য দায়ী তারা যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে। আর পরিস্থিতি কারা সৃষ্টি করেছে? সেই আপনার ৭১-এর পরাজিত অপশক্তি। এবং তাদের উদ্দেশ্য কিন্তু কোটা মোটেও ছিল না। তারা কোটা আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে, ঢুকে আপনার এই তারাই উস্কানি দিচ্ছিল, টাকা পয়সা খরচ করেছে, প্রতিদিন বহু টাকা এরা করেছে, কারণ এদের তো গৌরী সেনের অভাব নেই। এবং এর ফলে হয়েছে কি, যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটেছে। আন্দোলনটা যদি প্রথম থেকে আপনার শান্তিপ্রিয় হতো, তাহলে কিন্তু এই জীবনগুলো ঝরে যেত না। শুধু জীবন ঝরে যাওয়া নয়, হাজার হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে। আপনার সেই বিটিভি ভবন পুড়িয়ে ফেলা থেকে মানে রাষ্ট্রের যে টেলিভিশন সেটি পুড়িয়ে ফেলা হয়েছে। তারপরে আরও কত কিছু, আপনার এই টোল সেন্টার পুড়িয়ে ফেলা হয়েছে, আপনার দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পুড়িয়ে ফেলা হয়েছে, হাসপাতাল পুড়িয়ে ফেলা হয়েছে, কয়েকটি আপনার থানা পুড়িয়ে ফেলা হয়েছে, একটি হাজত ভেঙে হাজত থেকে সমস্ত আপনার কয়েদিদের মুক্ত করা হয়েছে, সেখান থেকে অস্ত্র করা হয়েছে, মেট্রো রেলের কয়েকটি স্টেশন পুড়িয়ে ফেলা হয়েছে। এইগুলো হাজার হাজার কোটি টাকার জাতীয় সম্পদের যে নষ্ট হলো, এগুলো ফিরে পেতে আমাদের অনেক বছর সময় লাগবে। এবং এর জন্য দায়ী তারা, যেটা বললাম, এটা যদি শান্তিপ্রিয় হতো তাহলে কিন্তু এইসব প্রশ্ন আসতো না। হ্যাঁ, কিন্তু এটি শান্তিপ্রিয় করেনি। যখন রাস্তা ব্লক করে দিল, মানুষের চলাচলের পথ বন্ধ করে দিল, রিক্সাওয়ালা রিক্সা চালাতে পারছিল না, আপনার বাসওয়ালা বাস চালাতে পারছিল না, সাধারণ মানুষ হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছিল না, গাড়ি চালাতে বহু গাড়িও কিন্তু তারা পুড়িয়ে ফেলেছে। তখন আমাদের পুলিশের কিন্তু অবশ্যই দায়িত্ব হয়ে পড়েছিল এই এদেরকে আপনার করা, কি বলে, এদের নিয়ন্ত্রণে রাখা। এবং আমি বলবো পুলিশ কিন্তু অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। হ্যাঁ, কারণ পুলিশের তো দায়িত্ব প্রত্যেকের জানমাল রক্ষা করা। সেই অর্থে এরা কিন্তু জানমাল সবই বিপদগ্রস্ত করে দিয়েছিল। মানুষকে রাস্তায় তারা মেরেছে, লাঠি সোটা তো আছে, ইট পাটকেল করেছে। এবং এই জিনিসগুলো আপনার যেগুলো নাকি এই আপনার এর মধ্যে ঘটে গেছে। তো এখন সবচেয়ে যেটা হয়েছে সেটি হলো ঐশ্বরিক আশীর্বাদের মতো যে আমাদের সামরিক বাহিনী মাঠে নেমে গেছেন। কারণ সামরিক বাহিনী ৭১-এ মুক্তিযুদ্ধে তাদের বিরাট ভূমিকা ছিল। পরবর্তীকালে আপনার হলি আর্টিজান বলেন বা বিভিন্ন দুর্যোগে বলেন, তারা সব ক্ষেত্রেই তারা যখনই জাতির জীবনে কোনো আপনার কোনো দুর্যোগ এসেছে তারা এসে গেছে, কারণ তাদের দায়িত্ব হলো দেশ রক্ষা করা। এবং এখন তারা, আমি বলবো যে এটি তো এই ৭১-এর পরাজিত অপশক্তি তো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এবং আজকে তারা নেমেছে, যেটি আমি বলবো আশীর্বাদ সম। এবং সবাই কিন্তু সন্তুষ্ট, কারণ সবাই চাচ্ছে শান্তি। এবং আজকে রায়ের পরে একটি বড় জিনিস হলো, আজকে কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতের তো বিষয়টা ছিল না, বিষয়টা ছিল আজকে কিন্তু তারা বুঝতে পেরেছে। বিষয়টা ছিল, আমি একটু শেষ করি মাসুদের কাছে যাওয়ার আগে, বিষয়টা ছিল আপিল বিভাগের হাতে। আজকে কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে কেন এই যে কথাটি আগে বলেছে, আজকে ওইটা পরিষ্কার হয়ে গেল। মানে মানুষের কনফিউশনটা যেটা বলছিলেন আপনি, যে মানুষের কনফিউশনটা সেটা দূর হয়ে গেছে। এখন মানুষ বুঝতে পেরেছে যে কেন আপনার এই কিছুদিন দিলে হলো বা অপেক্ষা করতে হলো। কারণ
প্রধানমন্ত্রীর হাতে তো এটা করার কিছু, নিশ্চয়ই। কারণ প্রধানমন্ত্রী তো সংবিধান লঙ্ঘন করতে পারে না, সংবিধান লঙ্ঘন করতে আর তো কিছু থাকে না, তাই না? একটি সংবিধানের দেশ, আইনের শাসনের দেশ। যাই হোক, এখন এবং আরেকটি, আমি একটা মিনিট নিচ্ছি। আরেকটি বড় কথা হলো যে এই সামরিক বাহিনী নামার পরে এবং দেশে আপনার সান্ধ্য আইন জারি করার পরে পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরা অনেকেই পালিয়েছে যারা সেই ৭১-এর পরাজিত অপশক্তি। আজকে আমাদের আইজি সাহেব পরিষ্কার বলে দিয়েছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাবিবুর রহমান সাহেব উনি একই কথা বলেছেন, আপনার গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ সাহেব একই কথা বলেছেন, এবং তারা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে আমরা কঠোর থেকে কঠোরতম হতো দেশের শান্তি নিশ্চিত করতে। এবং আমি কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছি যে জাতি সেই পথে এগুচ্ছে এবং এর পিছনে পুরো গোষ্ঠীর সমর্থন রয়েছে। নিশ্চয়ই বিচারপতি শামীম চৌধুরী, শুনবো আপনার কাছ থেকে আরো। আমি যে মোটা দাগে যে কথাটা, সেটা একদম শেষে যেটা বলেন, সেনাবাহিনী এসেছে, সান্ধ্য আইন জারি হয়েছে, মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসবার আশাবাদ ব্যক্ত করা হচ্ছে বিচারপতি শামীম চৌধুরী সাহেবের কাছ থেকে। আমি একজন বিজ্ঞ, আপনি ল রিপোর্টার্স ফোরামের নেতৃত্ব প্রদান করেছেন এবং আপনি অনেক রিপোর্ট কভার করেছেন, আপনার সারাটা জীবনই কিন্তু আমরা দেখেছি যে এই আইন আদালতের বিট নিয়ে আপনি করেছেন। আজকে যে রায়টা হলো, সেই রায়ের মধ্যে কিন্তু একটা জায়গার মধ্যে কথা বলা যায়, ভবিষ্যতে যদি প্রয়োজন অনুযায়ী কোটার এই হার পরিবর্তন করতে হয় তাহলে নির্বাহী বিভাগ তা করতে পারবে, এই ধরনের একটা কথা কিন্তু সেখানে বলা আছে। প্রথমে রায়টি বাতিল করা হলো, পরবর্তীতে অবজারভেশনে এই কথাটা বলা হলো। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে, যদি নির্বাহী বিভাগের হাতে এটা পরিবর্তন যদি করার কথা বলা হয়, এবং একই সাথে বিচারপতি শামসুদ্দিন সাহেব যেটা বললেন, তার পরবর্তীতে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এটিকে আপনি কিভাবে দেখছেন, পরিবর্তন। অন্যদিকে যে শিক্ষার্থীদের কথা বলা হচ্ছে, সেই শিক্ষার্থীরা যারা তাদের আন্দোলনে ছিল, তারা কি আশ্বস্ত হতে পেরেছে কিনা, আপনার বিশ্লেষণ কি? আজকে যে অর্ডারটা দিয়েছেন আপিল বিভাগ, সেখানে কিন্তু আপিল বিভাগ বলেছেন যে এটা একটা পলিসি ম্যাটার, নীতি নির্ধারণী বিষয়, এবং এটা নিয়ে কিন্তু আজকে অনেক আর্গুমেন্ট হয়েছিল এবং আদালত এটা মেনে নিয়েছেন যে এটা পলিসি ম্যাটার। পাশাপাশি সংবিধানের ১০৪ অনুচ্ছেদ প্রয়োগের কথা স্যার যেটা বললেন, সেটা আদালত প্রয়োগ করেছেন, এবং পাশাপাশি আদালত তার ভাষায় সার্বিক ও যৌক্তিক বিবেচনায় সম্পূর্ণ ন্যায় বিচারের স্বার্থে, অর্থাৎ ১০৪ অনুচ্ছেদের যে এটা দেওয়া আছে সেখান থেকে সংবিধানের ১৯, ২৭, ২৮-এর ৪, ২৯-এর ১ এবং ২৯-৩ অনুচ্ছেদে বিধৃত সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ, অর্থাৎ এই সুবিধা দেওয়ার ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে ওনারা একটা কোটা নির্দিষ্ট করে দিচ্ছেন। মানে এটা হচ্ছে ইমিডিয়েট রিলিফ। পাশাপাশি ভবিষ্যতে এখন কথা হতে ৫ বছর পরে হয়তো এটা নিয়ে পর্যালোচনা হতে পারে যে এখন যে কোটাটি রাখা হয়েছে যে ৯৩%, ৫%, এই কোটাটা আসলে কতটুকু এফেক্টিভ, তখন পর্যালোচনার ক্ষেত্রে আদালত আমার মনে হয় যে সেই সুযোগটাও রেখে দিচ্ছেন, যেহেতু নীতি নির্ধারণের বিষয়ে সরকার পর্যালোচনা করে কখনো যদি রিভিউ করা লাগে তাহলে হয়তো কম বেশি কোনোটা ক্ষেত্রে করতে পারবে, সেই সুযোগটা কিন্তু রেখে দিয়েছেন। আর আপনি দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন যে শিক্ষার্থী যারা আন্দোলন করেছে কোটা সংস্কারের জন্য, আমি মনে করি যে আজকের রায়ের মাধ্যমে তাদের মূল যে দাবি সেটা কিন্তু হয়ে গেছে, মূল দাবি কিন্তু পূরণ হয়ে গেছে। কীভাবে? তারা বলছে যে সংসদে আইন পাস করতে হবে। আমরা জানি যে আপিল বিভাগের রায় মানে এটা সবার জন্য বাধ্যকর, এটা না মানার কোনো উপায় নেই আমাদের কোনো, এবং এই রায় মানতে আমরা সবার। রায় তো দিয়েছে, বাতিল বলে রায় দিয়েছে, জি, কিন্তু রায় তো সেখানে অবজারভেশনে বলা হচ্ছে ৯৩%, ৫%, ১ এবং ১ অর্ডার হিসেবে বলা হচ্ছে। যাওয়ার আগে আমি বলি এটা কিন্তু অবজারভেশন না, এটা রায়ের অংশ। যদি সেখানে যদি এটা বলা হয়ে থাকে এটি পরিবর্তন সরকার করতে পারবে, তখন কি এটা সংসদে আইন পাশ করার জন্য ছাত্রদের পক্ষ থেকে আবার আসে কিনা, যে শিক্ষার্থীদের পক্ষ থেকে? এটা তো আমরা সরকারের উপরে যখন দিয়ে দিয়েছে, কারণ এটা আস্থা অনাস্থার বিষয় তো এখানে এটা হয়ে দাঁড়াতে পারে। সেটা চাইলে সরকার যদি মনে করে যে না আমরা একটা পরিপত্র জারি না করে আমরা নতুন করে একটা আইন করতে পারি, সেটা করতে পারে, সেটা এই রায়ের আলোকেও করতে পারে চাইলে। কিন্তু এই আমার মনে হয় না যে নতুন করে আইন প্রণয়নের কোনো দরকার আছে। আপিল বিভাগের রায়টা তো আমাদের সবার জন্য পরিপত্র হলেই এটা হচ্ছে কি যে মোটামুটি ভাবে শিক্ষার্থীদের যে আন্দোলনের প্রধান যে দাবি ছিল সেই পরিপত্রের মাধ্যমে কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যাবে যদি সরকার পরিবর্তন যাওয়ার আগে বলি আজকে এটা ক্লিয়ার হয়ে গেছে। আজকে ক্লিয়ার হয়ে গেছে, গ্যাজেটটা ফর্মালিটি মাত্র, কিন্তু আজকে এই যে সুপ্রিম কোর্টের রায়টি আমাদের সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি মানুষ, প্রতিটি কর্তৃপক্ষ এটি মানতে বাধ্য। সুতরাং এটি
কার্যকর হয়ে গেছে। জি, আপনি তো সারাদিন গত 3-4 দিন থেকে মাঠেও রয়েছেন, টেলিভিশনের পর্দাও রয়েছেন। আপনি কি কোটা আন্দোলনকারী সক্রিয় যারা একেবারে ফ্রন্টলাইনার তাদের কারোর সাথে কি আপনার কোনো কথা হয়েছে কিনা, যে তারা তাদের, যেমন আমরা আজকে অনেকগুলি টেলিভিশনে দেখেছি তারা টেলিফোনে দু একজন কথা বলেছে, তাদের 8 দফা দাবির কথা বলেছেন, সেগুলি তো মিট আপ করার ব্যাপার আছে, যেটি 7% কথা বলে তার থেকে সরে এসে কিন্তু তারা ওই অবস্থানটার কথা বলছেন। তাহলে কি এটা মীমাংসা হয়ে গেল নাকি আর রয়ে গেল? না, এখন মূল দাবিটা কিন্তু হয়ে গেছে। এখন বাকি যে ধরেন গত কয়েকদিনে কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে অনেকগুলি কারণ তৈরি হয়েছে। এখন এটা যেহেতু ওনারা 2 দিন আগে মাননীয় 3 মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন, ওনারা বৈঠক বলছেন না, যে ওনারা তো বসেছিলেন একটা টেবিলে। তা আমার তো মনে হয় যে এখন তাদের এটা নিয়ে কথা বলা উচিত। এই কারণে তাদের মূল দাবি হয়ে গেছে, অন্যান্য দাবিগুলির ব্যাপারেও কিন্তু কথা বলতে পারে। সরকার তো বলছে যে আমরা এটা নিয়ে কাজ করতে চাই এবং তাদের যেগুলো পূরণ করা যায় সেগুলো নিশ্চয়ই করবে। আরেকটা বিষয়, যে ঘটনাগুলি ঘটেছে সেটার জন্য কিন্তু হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে কিন্তু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটিও কিন্তু কাজ করছে। এটা কিন্তু খুব রেয়ার ঘটনা, আমরা কিন্তু সচরাচর আমরা দেখি না যে কোনো ঘটনা ঘটলে আপনি দেখবেন যে প্রশাসনিক তদন্ত কমিটি হয়, তাৎক্ষণিকভাবে অমুক মন্ত্রণালয়ের 5 সদস্য বিশিষ্ট 3 সদস্য বিশিষ্ট কমিটি। এখানে কিন্তু সরকার হাইকোর্টের একজন সিটিং বিচারপতি, রিটায়ার্ড না কিন্তু, স্যারের মতো রিটায়ার্ড না কিন্তু, সিটিং বিচারপতি খন্দকার দিলরুজ্জামান সাহেবের নেতৃত্বে একটা তদন্ত কমিটি করেছে এবং সেই কমিটি কাজও শুরু করেছে। সুতরাং সেই কমিটিকে তো কাজ করতে দিতে হবে। সেই কমিটি তো নিশ্চয়ই পক্ষপাতদুষ্ট হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না বা কোনো সুপারিশ করবেন না। ওই বিচারপতি নিশ্চয়ই হি ইজ সো নাইস, আমরা ব্যক্তিগতভাবে অনেক শ্রদ্ধা করি, তিনি তার কাজও শুরু করেছেন। কিন্তু ওনার এরিয়াটা কতটুকু? উনি কি 30 কার্য দিবসের কথা যেটা বলা হচ্ছে যে 16ই জুলাই সহিংসতার জন্য নিহত 6 জনের মধ্যে সীমাবদ্ধ নাকি না পুরা ঘটনার মধ্যে তিনি তার? আমার ধারণা পুরো ঘটনাটাই হয়তো আসবে আলোচনা করতে গেলে। ধরেন প্রথম দিনের ঘটনা, দ্বিতীয় দিনের ঘটনা, তৃতীয় দিনেরটা পর্যালোচনা করতে গেলে উনি তো তৃতীয় দিনেরটা তো ওনাকে যেতেই হবে। কমিশনের কথা বলছে, সেই কমিশন কি এরকম যে 6 জনের মৃত্যু 16ই জুলাই সেটি নিয়ে কি কমিশন নাকি না ঘটনা পরিক্রমা একেবারে শেষ পর্যন্ত? সম্ভবত 16 জুলাই ইয়েটা একটু স্পষ্ট করবেন, সম্ভবত লেখা, আমি প্রজ্ঞাপনটা খেয়াল করতে পারিনি, সম্ভবত 16 জুলাইটা। যাই হোক, তারপর লেখা থাকলেও কিন্তু এটা স্যারেরা জানেন যে একটা জিনিস বিচার করতে গিয়ে কিন্তু অন্যান্য প্রাসঙ্গিকভাবেই কিন্তু আগে পিছনে এবং অনেক ঘটনাগুলি কিন্তু এসে যায়। ওনারা কিন্তু চাইলেও কিন্তু ওখানে ওনারা যেতে পারেন, ওনাদের হাতটা কিন্তু অনেক লম্বা, কিন্তু এটা আমরা জানি। চাইলে আমার মনে হয় যে সম্ভব, তাই না স্যার? হ্যাঁ, এটা এসে যাবে। কিন্তু একটু বলবেন, যেটা বললো কি মাসুদ ঠিকই বলেছে। আপনার এইটা ওই 6 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয়, হয়তো টার্মস অফ রেফারেন্সে তাই থাকবে, কিন্তু অন্যান্য ঘটনা কিন্তু চলে আসবে। অর্থাৎ যেখানে অন্যায়ভাবে আপনার হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, বুঝলেন? এখন এরপরে আপনার এর মধ্যে ওগুলো চলে আসবে বলে আমি মনে করছি, কারণ একটা টার্নে তো আরেকটা আসে। আমি শামীম চৌধুরী আপনার কাছে একটু আসবার চেষ্টা করছি। এই বিষয়টার মধ্যে আসলে যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঐতিহাসিক রায়ের কথা বলা হচ্ছে এবং এই রায়ের মধ্যে দিয়ে আমরা আশা করছি যে ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি পাবে। কিন্তু একটা ছোট্ট বিষয় যে বিষয়টা রয়ে গেল, সেটি হচ্ছে পরিপত্র জারি করবার পর কোনো সরকার যদি নতুনভাবে আসে, কেউ যদি চায়, তাহলে কিন্তু সে চাইলে কি পারবে কিনা যে কোটাকে? আমাদের সংবিধানের 112 অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রতিটি কর্তৃপক্ষ, বিচার বিভাগীয় কর্তৃপক্ষ, প্রশাসনিক কর্তৃপক্ষ সকলেই কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ মানতে বাধ্য, এবং না মানলে সেটি কিন্তু অপরাধ। সেটি আপনার 108 অনুচ্ছেদ অনুযায়ী আপনার যাকে বলে আদালত অবমাননা। সুতরাং এটি উপেক্ষা করার কোনো সুবিধা, কারণ একটা লাইন যেটা লিখেছে যে সেই অনুযায়ী করতে পারবে, যে অনুযায়ী আপনার এই আদেশটি গেছে সেই অনুযায়ী ভবিষ্যতে আপনার সে কি বলে ভবিষ্যতে আপনার করা যাবে, কিন্তু এইটার আলোকেই করতে হবে, এই রায়ের আলোকে। এই রায় থেকে কখনো সরতে পারবে না, কারণ এটা রয়েছে। এবং আপনি যে কথাটি বললেন, দেখুন আজকের এই রায় দ্বারা আমাদের আপিল বিভাগ প্রমাণ করলো যে আমাদের বিচার বিভাগ কত উন্নত মানের এবং তারা কত দক্ষ। আমি তো বিলেতে পড়াশোনা করেছি, আমি সেখানে ওকালতিও করেছি, চাকরিও করেছি। আমি বলবো যে আজকে যে রায়টি বেরিয়েছে সেটি বিলাতের অনেক রায়ের থেকেও কিন্তু উন্নত মানের। দেখুন এখানে একটি কথা বলেছে, সেই কবি সুকান্তর
নজির টেনে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান। এরপরে যেই কথাগুলো লিখেছেন, এই বিষয়গুলো আন্দোলনকারী সমস্ত শিক্ষার্থীকে অবশ্যই মনে রাখতে হবে। তাদের চিন্তায় মননে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে। এটি কিন্তু নির্দেশনা যে তোমাদের এটা করতেই হবে, তোমরা মুক্তিযুদ্ধকে কখনো ইগনোর করতে পারবে না। তাহলে শুধু পথ হারাবে না বাংলাদেশ, টিকে থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত আমাদের এই মাতৃভূমি। এই যে শিক্ষাটা আমরা কিন্তু আমাদের কোচি শিশুদের কিন্তু আমরা দিতে ব্যর্থ হয়েছে। এটা মাসুদ নিশ্চয়ই আমার সাথে অ্যাগ্রি করবে, আপনি অ্যাগ্রি করবেন। আমরা কিন্তু তাদেরকে বোঝাতে পারিনি ৭১। এখানে আমি মাসুদের উল্লেখ করতে চাই, যখন যুদ্ধ অপরাধীর বিচারগুলো হয়, আমি নিজে তো একজন বিচারক ছিলাম যুদ্ধাপরাধীর আপিল বিভাগে, তখন মাসুদের যে ভূমিকা সেটি কিন্তু ভুলার মতো না। সেই মাসুদের যে দেখিয়েছে, আমার মনে আছে যেদিন আমরা সাইদির রায় দিলাম, আমি কিন্তু সাইদিকে ফাঁসির আদেশ দিয়েছিলাম, অন্যেরা দেয়নি। সেই দিনের যে দেখালো মাসুদ, আমরা নিচে এসে টেলিভিশনে দেখলাম মাসুদের দেখাচ্ছে যে সাইদি কোথায় কখন কি নরকীয়তা করেছে, ধর্ষণ করেছে, হত্যা করেছে। এই জিনিসগুলো যদি আমরা আমাদের নতুন প্রজন্মকে, যারা ৭১ পরবর্তী, যারা এগুলো জানে না, দেখেনি, হ্যাঁ সভাপতি, তাদের যদি দেখানো যায়, তাহলে কিন্তু এই কথাগুলো মাননীয় আপিল বিভাগ যেগুলো বলেছে যে স্বাধীনতা সংগ্রাম এবং শহীদদের স্মৃতি অনাদিকাল থাকা, এবং এইখানে কিন্তু আমরা যেহেতু ব্যর্থ হয়েছে, আমাদের উচিত হবে নতুন করে এইগুলো মাসুদদের মতো যারা এই কাজে, বা আপনাদের মতো যারা এই কাজে ব্যস্ত রয়েছেন, তাদের উচিত হবে এই জিনিসগুলো আবার নতুন প্রজন্মকে দেখানো, যাতে তারা বুঝতে পারে যে স্বাধীনতা কিন্তু এমনিতে আসেনি। স্বাধীনতার জন্য শুধু ৩০ লক্ষ মানুষ শহীদই হয়নি, ৫ লক্ষ নারী নির্যাতিত হয়নি, আরও অনেক কিছু। এই জিনিসগুলো কিন্তু যারা ৭১ দেখেনি তাদের মনে নেই। সুতরাং এইগুলোকে নতুন করে তাদের করতে হবে। স্যার, আমি আপনাকে একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন করি, যে সরকার ১৬ বছর ধরে ক্ষমতায় আছে, তাহলে এই সরকার কেন এই মুক্তিযুদ্ধের যে তথ্যগুলি আছে, সঠিক ইতিহাসটা, সেটা কেন আসলে সবার মধ্যে কেন জাগ্রত করতে পারছে না, বা সবার কাছে কেন পৌঁছাতে পারছে না? এক কথায় ব্যর্থতা। হয় আমরা চাইনি, আমরা হয়তো উদাস হয়ে গেছি যে দেশ স্বাধীন হয়েছে, ঠিক আছে, আর কি। কিন্তু আমাদের নতুন ৭১ পরবর্তী প্রজন্মকে যেগুলো বোঝানো উচিত ছিল, সেই জিনিসটা আমার মনে হয় একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া, যিনি নিজে একজন মারাত্মক ভুক্তভোগী, আর অন্যরা হয়তো সেটি উপলব্ধি করতে পারে। তাহলে কিন্তু আজকে যারা, আমাদের মানতেই হবে যে অনেকেই কিন্তু কি বলে গত কয়েকদিনের মধ্যেই মুক্তিযোদ্ধাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করেছে, মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করেছে। অনেকে বলেছে তুই কে আমি কে, রাজাকার, বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি। এইসব কথা তো আসতো না, বুঝলেন। তারা যদি আমরা যদি ৭১ কি ঘটেছিল সেই জিনিসগুলো যদি তাদের জানাতে পারতাম, এটি আমাদের ব্যর্থতা। আমরা আমাদের বাচ্চাদের আমি আমার কথা বলছি না, আমার বাচ্চারা জানে, কিন্তু সাধারণভাবে আমাদের বাচ্চাদের আমরা সেটা বলতে পারিনি, শেখাতে পারিনি। তারা অনেকে জানেই না, বা আমরা সেই সময়টাও দেইনি। এখন আমি একটা সাপ্লিমেন্ট প্রশ্ন করি, যেটা মাসুদুল হক ভাই বললেন, যে তিনি যেটা প্রশ্ন করেন তার পাশাপাশি যদি এই যে মুক্তিযুদ্ধের তালিকাটা নিয়ে, সেটা নিয়ে তো সেখানেও এই যে দেখা গেছে অনেক সরকারি কর্মকর্তারা তারা তাদের পদবি প্রমোশন নিয়ে নিল, সেই জায়গাটায় শুনেন এখানে দুর্নীতিও হয়েছে। এটা তো খুবই হালকা কথা, দুর্নীতি হয়েছে। পয়সা দিয়ে আপনার গ্যাজেট কিনেছে মুক্তিযোদ্ধারা, এইগুলো তো অস্বীকার করার কোনো পথ নেই। এবং এইটি কিন্তু এখানে একটি কথা হলো, ৭৫ পর্যন্ত তো বঙ্গবন্ধু সবই ঠিক রেখেছিলেন। ৭৫ বঙ্গবন্ধুকে হত্যা করেছিল খুনি জিয়া, খুনি মোস্তাক। কেন হত্যা করেছিল? ব্যক্তিকে হত্যা করার জন্য? মোটেও না। মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার জন্য করেছিল। এবং এরপরেই তো গোলাম আজমের মতো কুখ্যাত রাজাকারকে জিয়া বাংলাদেশে আনলো, তার ছেলে পরে ব্রিগেডিয়ার জেনারেল হয়ে গেছিল, বুঝলেন। তারপরে আপনার এই ঘটনাগুলো আস্তে, এবং জিয়া, তারপরে এরশাদ, তারপরে জিয়ার স্ত্রী খালেদা জিয়া, এদের দুধ কলা দিয়ে পোষণ করলো। এই যে ২১ বছর বা ২৫ বছর সময় এদের যেভাবে পোষণ করা হয়েছে, তারা আপনার আর্থিক অর্থে তো বিরাট হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। বলেন, কিন্তু মাসুদুল যেটা বললেন, আমি এবং জিয়া কিন্তু কয়েক
হাজার জি। মুক্তিযুদ্ধ সৈনিককে হত্যাও করেছি। এর সাথে যোগ করে আমি মাসুদ ভাইকে চলে যাবো, যেটা হলো যে সরকার তো বেশ অনেক কয়েক বছরই টার্মে ক্ষমতায় আছে, 16 বছর, 16 বছর। সেই অবস্থায় কেন এই তালিকাটা? মাসুদের কাছে যাওয়ার আগে আমি এটা বলি, 25 বছরে তারা অনেকখানি বেড়ে উঠেছে, সুতরাং হঠাৎ করে কিন্তু তাদের আবার নামানো এটি কিন্তু সহজ বিষয়। আমি জানি না এই তালিকা নিয়ে আপনি বলেছেন যে 25 বছরে ধর্মান্ধ গোষ্ঠী তার মানে স্যার আমি আপনাকে একটু আরেকটু সাপ্লিমেন্ট করি, কিরণ ভাই আপনার জবাব হয়তো হয়ে যাবে যে এই সরকার যুদ্ধাপরাধীদের বিচার করেছে, অনেকে রায় হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে, বিচারহীনতার সংস্কৃতি আগুন থেকে দেশকে সন্ত্রাসের মুক্তি ঘটনা দিয়েছে। ঘটেছিল আমাদের এখানে, সেটারও একটা মোকাবেলা করা হয়েছে। তারপর আমরা কি ভেবেছিলাম যে তারা বিলীন হয়ে গেছে এই দেশ থেকে? আমরা আজকে এই সব ঘটনা কি মনে করে দেয় আমাদেরকে? তারা অর্গানাইজড, তারা হাইবারনেশনে গিয়েছিল, তারা চুপে চুপে ষড়যন্ত্র করে এই গত 7 দিনে যা ঘটেছে তার থেকে এটি প্রমাণিত যে তারা একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র করে যাচ্ছিল, সেই ষড়যন্ত্রের সুযোগ খুঁজছিল এবং এই কোটা আন্দোলনের সুযোগ নিয়ে তারা। জি নিশ্চয়ই। আমি ছোট একটা প্রশ্ন করে আমরা একটু বিরতি যাব। মাসুদ ভাই, আপনি খেয়াল করবেন যে বিদেশি গণমাধ্যমগুলো, বিশেষ করে 3টা গণমাধ্যম নিয়ে আমাদের একটা অবজারভেশন দেওয়া হয়েছে। তো এই গণমাধ্যমগুলো যে সম্প্রচার করছে এবং একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করছে, আপনি গণমাধ্যমের মানুষ হিসেবে সেই জায়গায় আপনার অবজারভেশন কি? এখন ওই টেলিভিশনগুলোতে তাদের পার্সপেক্টিভ থেকে তারা নিউজগুলি তারা করেছে। তা আমরা যারা আছি এখানে, আমাদের সংবাদপত্র তো স্বাধীন, টেলিভিশনও স্বাধীন, আমরা তো তথ্য চাপাচ্ছি, আমরা তো তাই আমরা প্রচার করছি বা প্রচার করার চেষ্টা করছি। কারণ আমার মনে হয় যে এটা ওই টেলিভিশনগুলি আসলে ব্যাখ্যাটা আসলে তারা দিতে পারবে যে তারা কেন কি কারণে এই নিউজগুলি করছে। আমি মাসুদুল আপনার কাছ থেকে কথা বলে আমরা শেষ কনক্লুশনটা নিব বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর কাছ থেকে। আমরা এই যে শিক্ষা পাঠদান এবং পাঠ গ্রহণ, এই যে একটা ব্যত্যয় ঘটে গেল, মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষার্থীদেরকে তাদের পাঠে ফিরে যাওয়া, ক্লাসে ফিরে যাওয়া, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখছেন? জি, এটা তো খুবই একটা ভালো আহ্বান। আজকে রায় কিন্তু একটা পর্যবেক্ষণে বলা হয়েছে যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকার সব পক্ষকে কিন্তু বলা হয়েছে যে তারা যেন, মানে অভিভাবকদেরও বলা হয়েছে যে তারা যেন পড়ার টেবিলে চলে আসে। কেন আসে? কারণ তাদেরকে দেশের নেতৃত্ব নেওয়ার জন্য তাদেরকে প্রস্তুত হতে হবে। এবং সে কথা বলা আছে যে ভবিষ্যতে রাষ্ট্র কর্তৃক যে গুরুদায়িত্ব শিক্ষার্থীদের উপর অর্পণ করা হবে, তার জন্য নিজেদেরকে গড়ে তোলার জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ শিক্ষার পরিবেশ সৃষ্টি করার কথা বলা হয়েছে এখানে। তার মানে হচ্ছে শিক্ষার্থীদেরকে এই দেশ গড়ার জন্য তাদেরকে মনোনিবেশ করতে হবে। এখন আমরা দেখেছি যে শিক্ষকদের কিন্তু একটা আন্দোলন চলছে, কিন্তু এটা হয়তো এই ঘটনার কারণে এটা চাপা পড়ে গিয়েছে। গত 1 জুলাই থেকে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলি যদি আমরা বলি, সেখানে কিন্তু কোনো ক্লাস হচ্ছে না, কিন্তু সব মিলিয়ে কিন্তু একটা কি বলে, আমরা শিক্ষার্থীরা কিন্তু পড়ার টেবিল থেকে বাইরে, শিক্ষকরাও কিন্তু ক্লাসরুম থেকে বাইরে। এখন পাশাপাশি শিক্ষকদের যে সংকটটা, যে প্রত্যয়, আমি এখানে একটা প্রশ্ন আবার করতে চাই। শিক্ষার্থীদের যারা কোটা এই সংস্কার আন্দোলন বলি, বৈষম্য আন্দোলন, তাদের সাথে জড়িত, তারা কিন্তু একটা জায়গাটা বলেছেন যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানে এই তাদের হলে অবস্থান করা বা থাকার সেই জায়গাটাকে নিশ্চিত করবার কথা বলা হচ্ছে। আপনি যদি পাঠদানে ফিরাতে হয়, তাহলে ওই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? যাতে আমরা কোনো আমলে কথা বলবো না, সব আমলেই কিন্তু দেখেছি আমরা যে যখন থাকে তারাই কিন্তু এই হলের বরাদ্দ নিয়ে একটা ঝামেলা হয়। এবং এটা কিন্তু আমরা অনেক দিন ধরে আমরা শুনে আসছি যে গণরুম কালচার বা মেধাবন যার সিট যেখানে পাওয়ার কথা সে পাচ্ছে না, বহিরাগত এসে সিট দখল করে রাখছে, এরকম কিন্তু আমরা প্রায় 20-30 বছর ধরে কিন্তু এরকম শুনে আসছি। তো এটা কিন্তু আমার মনে হয় যে সবার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যারা আছেন তাদের জন্য কিন্তু এখন কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। যে শিক্ষার্থী যে সিটে থাকার অধিকার নাই, তাকে তো সেখানে রাখার কোনো দরকার নাই। তার মানে কি, যে যেটা প্রাপ্য তাকে তো সেই সিটটা তো দিতে পারে ইউনিভার্সিটি। এবং পাশাপাশি তার যে শিক্ষার পরিবেশ তৈরি করা, সেটা কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু সহজেই কিন্তু সেটা করে দিতে পারেন অন্যান্য সহকর্মীদের সঙ্গে নিয়ে। আমার মনে হয় যে সবাইকে এখন আমাদের শিক্ষার্থীকে একটু মনোযোগী হওয়া উচিত। জি, শেষ করতে চাই একেবারে লাস্ট কনক্লুশন। আমি দেখুন এখানে ওই আগের কথায় যে আমরা ব্যর্থ হয়েছে 71 পরবর্তী প্রজন্মকে 71-এর ঘটনাবলী, তার একটি বড় প্রমাণ পেলাম সেদিন শহীদ আপনার সন্তান অধ্যাপক ডক্টর জাফর ইকবাল সাহেব। উনি আক্ষেপ করেই বলেছিলেন যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে এখন ভয় লাগছে, যে আমি ঠিক বুঝতে পারবো না যে যাকে দেখছি সে কি মুক্তিযোদ্ধা না রাজাকার। কোন আক্ষেপের ফলে তার মতো একজন জ্ঞানী মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ এই কথাটি বলতে বাধ্য হয়েছেন। তো এইখানে আপনার আরেকটি কথা এখানে এসে যায়
যে কিছু কিছু লোক আজকে জ্ঞানী লোক এগেইন তারা কিন্তু বলছে যে মহামান্য আপিল বিভাগ যে কথাগুলো বলেছে এটি অবজারভেশন, আসলে কিন্তু অবজারভেশন, এটি যে রায়ের অংশ সেটি ঠিক মিসইন্টারপ্রেট করা হচ্ছে। এর ফলে কিন্তু জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, যে বিভ্রান্তিটা আদৌ আপনার আসা উচিত নয়, মানুষ অন্যভাবে ভাববে। এটি আজকে আমি মাসুদ দুজনে ক্লিয়ার করে দিয়েছি যে এটি মোটেও অবজারভেশন নয়, এটি আরেকটা বিষয় আমি আদেশটা মানতে সবাই বাধ্য, সবাই মানতে বাধ্য। অবজারভেশনটা কিন্তু মানাটা বাধ্য। না, অবজারভেশন তো আমি আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, একটা পক্ষ কিন্তু দেখলাম তারা ব্রিফিং এর সময় লয়ারদের মধ্যে বলেছেন যে যারা ভূমিষ্ঠীয় হয় নাই তাদেরকে কিভাবে আপনি সংরক্ষণ করবেন তাদের জন্য, যেটা নাতি নাতির না না নাতি নাতনি এটা আসলে সন্তানদের জন্য এটা করা হয়েছে। সন্তান পর্যন্ত আমাদের যে রায়ের যে অংশটা আমাদের সন্তান পর্যন্ত, সে সন্তান নাতি নাতনি না। এবং সেখানে বলা হয়েছে যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানগণের জন্য 5%। আচ্ছা, তাহলে এখানে তো এটা পরিষ্কার হয়ে গেল, এটা পরিষ্কার হয়ে গেছে। তবে এটা নিয়ে একটা হচ্ছে যে এই মুক্তিযোদ্ধার সন্তান যারা আছেন তাদের সরকারি চাকরির বয়স আসলে কতজনের আছে, এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে যে তারা হয়তো অনেকেই এইটা অ্যাবেল করতে পারবেন না, 5% হার, এটা নিয়ে একটা আলোচনা আছে। হ্যাঁ, এটা ঠিক, হয়তো পারবে না, কিন্তু স্বীকৃতি তো হলো যে মুক্তিযোদ্ধারা এটি ডিজার্ভ করে জাতির কাছ থেকে। এই যে স্বীকৃতি, সেটাই কিন্তু সবচেয়ে বড় কথা, যে মুক্তিযোদ্ধাদের অবদানের স্বীকৃতি, যেটি আজকে এই রায়ে পরিষ্কার ভাষায় আজকে কিন্তু শুনানির সময় কিন্তু আলোচনা হয়েছে যে মুক্তিযোদ্ধারা কি অনগ্রসর শ্রেণীর মধ্যে পড়বেন নাকি আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা তারা সম্মানিত কোটায় পড়বেন, এটিও কিন্তু আজকে দেখেছি আমরা। তানিয়া আমির তিনি কিন্তু একেবারে তার ব্রিফিং এ বলেছেন যে মুক্তিযোদ্ধারা অবশ্যই কোনো অনগ্রসর কোনো গোষ্ঠী নয়, তারা আমাদের সম্মানিত। আজকে আমি এই যে পাঠদানের কথা বলছিলাম, আপনি একটা আহ্বান করবেন কিনা? আমি আরেকটা কথা বলি যে এই যে 104 অনুচ্ছেদের ব্যাপারে ভারতের সংবিধানের যিনি আপনার প্রণেতা, সংবিধানের পিতা বলা হয় তাকে, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, বাবা সাহেব আম্বেদকর, উনি কিন্তু বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধান বিশেষজ্ঞদের অন্যতম। উনি এই যে রেসিজুয়াল পাওয়ারটা, মানে আপনার পাওয়ার, জেনারেল পাওয়ার, আমাদের যেটা কমপ্লিট জাস্টিসের ব্যাপারে, এইটার ব্যাপারে উনি কিন্তু যখন সংবিধান উপস্থাপন করা হয় উনি বলেছিলেন যে এই ধরনের একটি বিশেষ ক্ষমতা সংবিধানে সুপ্রিম কোর্টের থাকা উচিত, কারণ এমন পরিস্থিতি উদ্ভব হতে পারে যখন আইনের বাইরেও কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে সুপ্রিম কোর্টের হাতে। সেটাই কি আমরা ফলো করছি আমাদের সংবিধানে? হ্যাঁ, আমাদের ক্ষমতাটা তো একই ধরনের, কারণ এই ধরনের একটি ক্ষমতা একেবারে অপরিহার্য। আজকে যদি এই ক্ষমতা না থাকতো আজকে কিন্তু সমস্যা হয়ে যেত, তাই না? আপনারাও তো আগে বিভিন্ন রায়, আমরা অনেক রায় এগুলো দিয়েছি, এগুলো এই 104-এর ফলো করেছি। জি, এখন আমাদের প্রধান যে উদ্দেশ্য, দুজনের কাছ থেকে একটু শুনে শেষ করি, সেই উদ্দেশ্যটা যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু করা। মূলত এই যে আন্দোলনটা সেটা শিক্ষার্থীরাই করেছে, এবং আদালতের যে রায়ের একটা অংশ সেখানে বলা হয়েছে তারা ভবিষ্যৎ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাদেরকে যদি আমরা ক্লাসরুমে ফিরিয়ে আনতে না পারি, তাদেরকে ভবিষ্যৎ প্রস্তুতির জন্য সুনাগরিক করার জন্য যদি কার্যক্রম করতে না পারি, তাহলে কিন্তু আমাদের চেষ্টা কিন্তু আংশিক। দেখুন, এইখানে মাসুদ তো অনেক কিছু বলেছে, অনেক কথাই বলেছে, খুব মূল্যবান কথা বলেছে, যে শিক্ষার্থীদের যারা শিক্ষা প্রদান করে তাদের স্বার্থ কিন্তু আমাদের দেখতে হবে। আমি এই ব্যাপারে একটা কথা বলি, একজন ইতিহাসের অধ্যাপক তিনি আমাকে গতকাল একটি মেসেজ পাঠিয়েছেন, সেখানে তিনি গত পরশুদিন সেখানে উনি বলেছেন যে আমরা কিন্তু কখনো মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদের কখনো পড়ানো হয়নি, শেখানো হয়নি। অন্যদিকে বিরোধীরা অর্থাৎ জামাত, আপনার শিবির, এদের যে আপনার তত্ত্ব, এদের যে কথাবার্তা, সেগুলো সবসময় আমাদের বোঝানো হয়েছে। তো আমি এটা মনে করি যে মুক্তিযুদ্ধের বিষয়টা আমাদের পাঠ্যপুস্তকে খুব বড় করে আপনার আনতে হবে। তারপরে অন্যান্য যেটা মাসুদ যেটা বলেছে যে সেখানে দিনের পর দিন, মাসের পর মাস দখল করে আছে রুম, সেগুলো তো সংস্কার নয়, সেখানে আপনার কঠিন পদক্ষেপ গ্রহণ করতেই হবে। জি, একেবারে শেষের দিকে যদি আসি, আমরা বলছিলাম যে আমাদের কারফিউটা শিথিল হচ্ছে এবং সেনাবাহিনী, আমরা খুবই গর্বের সাথে যেটা বলছিলেন, স্যারও বলছিলেন, আপনিও বলছিলেন, সব অবস্থার মধ্যে একটা আছে, কিন্তু এখনও কিন্তু কোথাও কিছু বিশৃঙ্খলা আছে। আমরা এই বিশৃঙ্খলা পরিহার করে আমরা
আমাদের দৈনন্দিন যে জীবনযাপন, আজকে দেখেন আমাদের ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে, প্রিপেইড বিদ্যুতে আমরা সেখানে যারা তারা কিন্তু সেই গ্রাহকরা ভোগান্তিতে পড়েছে। আমরা বিভিন্ন রকম আমদানি রপ্তানি বাণিজ্য আমাদের প্রায় বন্ধ বন্ধের হয়ে আছে, পথে ব্যাংক বয়ে আছে, বন্ধ। ব্যাংক বন্ধ, আমাদের প্রবাসী আয় সেটাই কিন্তু আমাদের রেমিটেন্স বন্ধ রয়েছে। সেই অবস্থায় জনজীবনের স্বস্তি ফিরে আনবার জন্য সবশেষ আপনার বিশ্লেষণ এবং কি আছে? নট অনলি দ্যাট, এটা অ্যাড করি, জিনিসপত্রের দামও তো বেড়ে বেড়ে যাচ্ছে, যেহেতু সাপ্লাই নাই, Supply নাই। সাপ্লাই নাই। তো একেবারে সব মেসেজটা কি হতে পারে সব পক্ষের জন্য? না, আমার তো মনে হয় যে নিশ্চয়ই আজকেও আইজিপি সাহেব বলেছেন যে ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে পরিস্থিতি, আমরাও আশা করছি এবং যে উনি বলেছেন কঠোরতার কোনো বিকল্প যে নেই। পরিস্থিতি- আমি মনে করি, মাসুদ কি মনে করেন জানি না, আমি মনে করি কঠোরতার বিকল্প নাই। এবং পরিস্থিতি আমরাও তো একটু অনুমান করছি যে হয়তো একটু স্থিতিশীল হচ্ছে। স্থিতিশীল না হলে তো আসলে কারফিউ শিথিল আসলে 3 ঘন্টার জন্য আগামীকাল করা হতো না, এবং 2টা থেকে 5টা পর্যন্ত। স্বাভাবিকভাবে আমার মনে হয় যে হয়তো আর 2-3 দিন লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে। আমরা আশা করব যে দ্রুত এই পরিস্থিতিটা স্বাভাবিক হবে, আমরা আমাদের স্বাভাবিক জীবনে আমরা ফিরে যাব। আসলে সবাই তো ঘরবন্দি, তাই না? কেউ তো, আমরা হয়তো কাজের জন্য আমরা অফিসে আসছি, কিন্তু অন্যান্য কেউ তো আসলে বের হতে পারছে না। সবাই ঘরবন্দি, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ, সব মিলিয়ে অর্থনীতিকে তো একটা মারাত্মক ক্ষতি হচ্ছে আমাদের। এবং এই যে ক্ষতিগুলো করলো এরা গত কয়েকদিনে, এই হাজার হাজার কোটি টাকার যে ক্ষতি, এটিকে উদ্ধার করার জন্য কিন্তু আমাদের কঠোর পরিশ্রম করতে হবে সব মানুষের, একেবারে রাস্তার কুলি থেকে শুরু করে প্রত্যেকেই। কারণ যে ক্ষতি তারা করে দিয়েছে, এই জন্য আমি বলছি এরা তো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কোনো দলের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই কারণেই কিন্তু সামরিক বাহিনীকে আসতে হয়েছে, এবং তারা এর মধ্যে গত 2-3 দিনে কিন্তু অনেকখানি সাফল্য তারা দেখাতে পেরেছে। জি, শেষ করবেন? জি, আমার মনে হয় যে হয়তো আগামী 2-3 দিনের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি না হলেও অনেকটা স্বাভাবিক হয়ে যাবে এবং আমাদের জনজীবনটাও অনেক স্বাভাবিক হবে। আমরা সেই প্রত্যাশা করেই আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করতে পারি। জি জি, ধন্যবাদ মাসুদুল হক আপনাকে ফর ইউর লাস্ট কনক্লুশন। এবং আপনি অনুষ্ঠান যে সঞ্চালনা করেন সেটা বোঝা গেল অনুষ্ঠান শেষ করতে পারি। একজন সুদক্ষ উপস্থাপক এবং একই সাথে সাবেক বিচারপতি এম শামসুদ্দিন চৌধুরী, আপনাকেও আমি ধন্যবাদ জানাই আজকের আয়োজনে আমার সাথে সম্পৃক্ত থাকবার জন্য। আমি এই কারণে বলতে চাই, আমরা আলোচনা করছিলাম যে আমাদের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, আমাদের রেমিটেন্স প্রবাহ, আমাদের গ্রাহক সেবা যেগুলি বলতে ইন্টারনেট গ্রাহক সেবা, আমাদের বিদ্যুতের প্রিপেইডের সেবা, সব অনেক জায়গায় কিন্তু আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছি। তাই আমি মনে করি যে আজকের এই আলোচনার মধ্যে আমরা মনে করি সকল পক্ষকে মিলে আমরা আমাদের যে চ্যালেঞ্জগুলো সবগুলো মোকাবেলা করে আমরা আমাদের দৈনন্দিন যে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা ফিরতে চাই এবং সে প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আপনারা যারা তখন আমাদের সাথে থাকলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। বন্ধু মাসুদুল হক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।